আমরা আজকে মোটামুটি 5টি বিষয় কথা বলবার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন 70 অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটি, এই দুইটি বিষয়ে মোটামুটি আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে। আর বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে মোটামুটি আমরা কাছাকাছি পৌঁছেছি। জ্যেষ্ঠ 2 জন বিচারপতি থেকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এই বিষয়ে আগামী আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নারী আসন নিয়ে যে কথাটি হয়েছে, 100 আসন মোটামুটি সকলে আমরা একমত, এটি আমরা ডিসিশন বলা যাবে। পদ্ধতিটা কি হবে, সরাসরি নির্বাচন অথবা পিআর পদ্ধতিতে কি হবে সেটি এখনও পরিষ্কার হয় নাই। আমাদের দলের পক্ষ থেকে, জেএসডির পক্ষ থেকে আমরা বলেছি এটি ঘূর্ণায়মান পদ্ধতিতে হতে পারে, অথবা স্থানীয় সরকারের যেই এখন যে নির্বাচন পদ্ধতি আছে, 3টি ওয়ার্ড নিয়ে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়, সেই পদ্ধতিতে 3টি সংসদীয় আসনের ভেতরে সে একজন মহিলা এমপি নির্বাচিত হতে পারে। পরিষ্কারভাবে বলবার চেষ্টা করেছি, এই নারী আসনের নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচিত হওয়া উচিত। তারপরে উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। উচ্চকক্ষের ধারণাগতভাবে অনেকে একমত হয়েছে, সিদ্ধান্ত হয়নি, কারো কারো উচ্চকক্ষ নিয়ে দ্বিমত আছে। আমার দল জেএসডির পক্ষ থেকে আমরা বহু বছর থেকে এই উচ্চকক্ষের কথা বলছি, কিন্তু এই কাঠামোগতভাবে উচ্চকক্ষকে আমরা গ্রহণ করছি। কিন্তু যে উদ্দেশ্যে এই উচ্চকক্ষের প্রস্তাব আমরা করেছিলাম, ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং রাজনৈতিক দলের বাহিরে সিভিল সোসাইটি, সমাজশক্তি, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শ্রেণী পেশার মানুষ যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, রাজনৈতিক দল অংশভুক্ত নয়, সেই সমস্ত শক্তিসমূহকে রাজনৈতিক দলের পাশাপাশি পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের নির্বাচন করার মধ্য দিয়ে, অদলীয় ভিত্তিতে নির্বাচন করার মধ্য দিয়ে রাজনৈতিক দল এবং সোশ্যাল ফোর্সের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। এর মধ্য দিয়ে যে ফ্যাসিজম এখানে তৈরি হয় রাজনৈতিক শক্তির ভেতরে, সেটি রোধ করবার একটি জায়গা তৈরি হবে উচ্চকক্ষের মধ্য থেকে। কিন্তু যেখানে প্রস্তাবিত পদ্ধতি হচ্ছে যে রাজনৈতিক দল নিম্নকক্ষে বেশি আসন পাবে, তারাই উচ্চকক্ষে তাদের মনোনয়ন দিবে। যদিও নির্বাচন সংস্কার কমিশন ভিন্ন একটা প্রস্তাবও দিয়েছে, তারা সেটাও পিআর পদ্ধতির অংশ। 50% রাজনৈতিক দলের সরাসরি সদস্য আর 50% অদলীয় ভিত্তিতে তারা মনোনয়ন দিবেন, কিন্তু তাও রাজনৈতিক দলের কর্তৃত্বের ভেতরে থাকে। আমরা বলতে চাই পার্লামেন্টের উচ্চকক্ষ 200 আসনের হবে এবং সেটি রাজনৈতিক দলের কর্তৃত্বের বাইরে অদলীয়ভাবে বিভিন্ন সমাজ শক্তিসমূহের নির্বাচিত প্রতিনিধিত্বের মধ্য দিয়ে নির্বাচিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে গঠিত হবে। এটি ঘূর্ণায়মান পদ্ধতিতে থাকবে। বিদেশের সিনেট যেরকম হয়, সেটি হচ্ছে যে এটা 1/3, এটি নির্বাচনে যাবে, আবার 1/3 নির্বাচনে আসবে। এটি কখনোই বিলুপ হবে না। তাহলে নির্বাচনকালীন সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে করার সুযোগ আছে। আমরা উচ্চকক্ষ সেই জায়গাতেই আমরা এই ব্যাপারে একমত হয়েছিলাম যে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে। কারণ বাংলাদেশের বাস্তবতায় এর আগে দেখা গেছে 40%-এরও কম ভোট পেয়েও 2/3 2/3 মেজরিটি আসলে হাউসে চলে এসছে, এবং তার উপরে ভিত্তি করে 15th অ্যামেন্ডমেন্টের মতো অ্যামেন্ডমেন্ট আসলে করে ফেলা সম্ভব হয়েছে। এই কারণে আমরা মনে করেছি ব্যালেন্স অফ পাওয়ারের জন্য এটার দরকার আছে আপার হাউসের। শুধুমাত্র সেই জায়গাতেই আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত হয়েছি। ফলে যদি সংসদে সিটের অনুপাতে যদি আপার হাউসেও যদি সদস্য মনোনীত হন, সেক্ষেত্রে আসলে আপার হাউস থাকার কোনো কারণ আসলে নাই, যৌক্তিকতা থাকে না। আরেকটা বিষয় এসছে যে সিভিল সোসাইটির সদস্যরা 50% সিভিল সোসাইটির সদস্য মনোনীত হবেন আপার হাউসের জন্য, কিন্তু আমরা মনে করি বাংলাদেশে একটা শক্তিশালী এবং দল নিরপেক্ষ সিভিল সোসাইটি থাকা প্রয়োজন। যদি সিভিল সোসাইটির মনোনয়ন দলের দিক থেকে আসে, তাহলে সিভিল সোসাইটির সদস্যরা মনে করবেন তাদেরকে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, তাহলে কেবলমাত্র তারা আপার হাউসে যেতে পারবেন। ফলে আমরা বাংলাদেশে একটা শক্তিশালী এবং দল নিরপেক্ষ সিভিল সোসাইটি হারাবো। এই কারণে আমরা মনে করি কোনোভাবেই সিভিল সোসাইটির মনোনয়ন দল থেকে আসবে এবং সেই ভিত্তিতে আপার হাউস গঠিত হবে, সেভাবে আপার হাউস গঠন করা যাবে না। আজকের সংলাপে আর্টিকেল 70
70 অনুচ্ছেদ এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি পদ সুনির্দিষ্ট সংখ্যায় বিরোধী দল থেকে গ্রহণ করা, তাদেরকে দেয়া, এই বিষয়গুলো স্থান পেয়েছে এবং এগুলো নিষ্পত্তিও হয়েছে, আল্লাহর শুকর। অন্যতম প্রধান প্রতিপাদ্য বিষয় যেটি ছিল যে নারীদের আসন বিন্যাস, আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা আসন সংখ্যা 100 বৃদ্ধি করার ব্যাপারে আমরা একমত, 300 থেকে 400 সংখ্যায় উন্নীত করার ব্যাপারে আমরা একমত। তবে আমরা নারীদের জন্যে 100টি সংরক্ষিত আসনের যে প্রস্তাব, বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা বলেছি পুরা 400 আসনেই রাখা ওপেন এবং তাদের 100 কিংবা 50টি আসন সংরক্ষিত রাখা, এটা নারী জাত সম্মানের সঙ্গে যায় না বলে আমরা মনে করি। আর এক কক্ষ আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, এই সাবজেক্টে, এই বিষয়ে এসে আমরা আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি যে বাংলাদেশ এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা ইসলাম বাংলাদেশ মনে করছে যে এখনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার ওই রকম সুযোগ বা পরিবেশ ক্ষেত্র এখনো তৈরি হয়নি। আমরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজন আছে নিঃসন্দেহে, তবে আরও কিছুদিন অপেক্ষা করার দরকার। এখানে খরচের বিষয়টা এবং প্যারালাল কোনো বিষয় এখানে যুক্ত না হয়ে যায়, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আরেকটু সময় নিয়ে আমরা এই বিষয়টা ডিল করার কথা বলেছি। এটা আগামীতে আরও আলোচনা চলমান থাকবে, নারী বিষয়ের আলোচনাটাও চলমান থাকবে। সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগ প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার কথা, যেটা সংবিধানে আছে। এখানে আজকে আলোচনা এই জায়গায় এসেছে যে এখানে যেন রাজনীতি যুক্ত না হয়, কোনো যেন এখানে পক্ষপাতমূলক আচরণ না হয়, এই জন্য আলোচনা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাষ্ট্রপতি জ্যেষ্ঠ 2 জন বিচারপতিদের মধ্য থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবেন, চয়েস করবেন, নিয়োগ দেবেন, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অসমাপ্ত আলোচনা আগামীকাল থেকে আবার চলবে। এখানে আমরা আস্থা ভোট এবং অর্থ বিলের ব্যাপারে সবাই একমত হয়েছে, কিন্তু আমরা সেখানে এটা বলে দিয়েছি যে জুলাই সনদে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হবে, পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেগুলাকে কেউ যেন বাতিল করতে না পারে, সেই বিধানটা যেন লাগানো হয়। 2 নম্বর হইল সংরক্ষিত নারী আসনের 100-র ব্যাপারে আমরা বলছি যে 100 সাথে আমরা একমত না। প্রয়োজন হইলে বর্তমান যে 50টা আছে সংরক্ষিত নারী আসন, সে 50টা থাকতে পারে এবং বর্তমান সিস্টেমে সেই 50 জন নির্বাচিত হবে। এরপরে আপনার এই প্রধান বিচারপতির ব্যাপারে যে নিয়োগের ব্যাপারে যেটা আছে, বর্তমান নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি যে কেউ হইতে পারে, রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সেখানে একমত হয়েছি যে আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 জন বিচারপতির থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে আমরা একমত হয়েছি এবং উচ্চকক্ষে 100 আসন থাকবে এবং এই 100 জন সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে যে ভোট পাবেন সেই ভোটের আনুপাতিক হারে সেই সদস্য নির্বাচিত হবে। সমস্ত প্রশ্নে আপত্তি আছে, ভিন্নমত আছে, পরবর্তী আলোচনা হবে বা দ্বিমত আছে, সেটা নিয়ে 2-3টা প্রশ্ন উল্লেখ করতে চাই। আমরা জাতীয় সংসদের নারী আসনটাকে 50 থেকে 100-তে বৃদ্ধি করা, এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের পূর্বাপর অবস্থান। ঐক্যমত কমিশনকে এটা আমরা জানিয়েছি, কিন্তু এ ব্যাপারেও আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু নারী আসনে কিভাবে প্রত্যক্ষভাবে নির্বাচন হবে, নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আজকে এটা নিয়ে নানা মতামত এসছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত, চূড়ান্ত কোনো জায়গায় আজকে আমরা আসতে পারিনি। আগামী সপ্তাহে ঐক্যমত কমিশনের এই পর্বে যখন আলোচনা হবে তখন এটা নিয়ে আবার আমরা কথা বলবো। গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি আজকের আলোচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা জাতীয় সংসদের উচ্চ কক্ষের ব্যাপারে আমরা
অধিকাংশ রাজনৈতিক দলের মতো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আমাদের মতামত জানিয়েছি যে জাতীয় সংসদের নিম্নকক্ষের পাশাপাশি ৫৪ বছর যে বাংলাদেশের বয়স, আমাদের অতীতে জাতীয় সংসদকে যেভাবে স্বেচ্ছাচারীভাবে ব্যবহার করা হয়েছে, যেভাবে ৩৫ থেকে ৪০% ভোট নিয়ে যেভাবে সংবিধানকে সংশোধন করা হয়েছে এবং বিভিন্ন সময় জনগণের অধিকারকে হরণ করা হয়েছে, একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, ক্ষমতার এই জায়গাটা পরিবর্তন করবার জন্য, চেকস অ্যান্ড ব্যালেন্স আনবার জন্য, একটা ভারসাম্য আনবার জন্য আমরা মনে করি যে জাতীয় সংসদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ কক্ষ থাকা উচিত। এ ব্যাপারে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে উচ্চ কক্ষে আমরা বলেছি যে ১০০টা আসন উচ্চ কক্ষে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির কাছে ৫ জন তাদের রাষ্ট্রপতি মনোনয়ন করার যে বিধানটা ছিল সেই বিধানকে আমরা সমর্থন করিনি। আমরা বলেছি এটা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অরিজিনাল প্রস্তাব ছিল ১৫০। অধিকাংশ দল যেহেতু ১০০তে একমত হয়েছে, আমরাও সে ব্যাপারে সম্মতি জানিয়েছি এবং আমাদের মত হচ্ছে এই ব্যাপারে যেই পদ্ধতিটা ইতিমধ্যেই চালু আছে সংসদের নারী আসনের ক্ষেত্রে, সেই পদ্ধতির পরিবর্তন করে উচ্চকক্ষের ক্ষেত্রে প্রতিটা দলের সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব এটা নির্ধারণ করা দরকার। তারা যেভাবে ৫০% ভাগ করেছেন, ৫০% দল মনোনয়ন করবে দলের নেতাকর্মীদের দিক থেকে, আর ৫০% সুশীল সমাজ, নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকে তারা নির্বাচিত করবেন। আমরা মনে করি এটা অনেকটা অনধিকার চর্চার মতন। এই ধারা থেকে এটাকে বন্ধ করা দরকার এবং এটা করতে গেলে নাগরিক সমাজ, সুশীল সমাজের নানা গুরুত্বপূর্ণ প্রশ্নে ইন্ডিপেন্ডেন্ট যে ভয়েসটা আছে, তারা যেভাবে বিভিন্ন প্রশ্নে কথা বলেন, আলোচনা করেন, তারা জাতির বিবেক হিসেবে অনেক সময় ভূমিকা পালন করেন, এটাও একটা দলীয়করণ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমরা বলেছি এরকম ভাগ করা এটাকে তুলে দেওয়া দরকার। তবে আমরা ১০০টা আসনের ক্ষেত্রে তারা যে প্রস্তাব করেছেন যে সেখানে কমপক্ষে ৩৩% নারী যদি উচ্চ কক্ষেও যদি নির্বাচিত করা যায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে, সেটাকে আমরা সম্মতি জানিয়েছি।